ইউনূস মোদি বৈঠকে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন কমবে আশা বিশ্লেষকদের। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে চায় ঢাকা। রাজধানীর কালশী ফ্লাইওভারে প্রাইভেট কারে মোটরসাইকেলের ধাক্কা, নিচে পড়ে একজন, হাসপাতালে একজনের মৃত্যু। রাজশাহীতে মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, জনতার গণপিটুনিতে সন্দেহভাজন যুবকের মৃত্যু, আহত 5 পুলিশ। মিনি চিড়িয়াখানার অনেকেই প্রাণী পাচার ও বেচাকেনায় জড়িত, অভিযান চালাচ্ছে বন্যপ্রাণী অপরাধ ভবন ইউনিট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠকের ফলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন কিছুটা কমবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তারা বলছেন, ঢাকা যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে চায় সেটাই তুলে ধরা হয়েছে বৈঠকে। ভারতের পক্ষ থেকে গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন নরেন্দ্র মোদি। অন্তর্বর্তী সরকারের 8 মাস হতে চলেছে। এর মধ্যে সীমান্ত হত্যা, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহ নানা বিষয়ে ভারতের সঙ্গে টানাপোড়েন হয়েছে বাংলাদেশের। বিশেষজ্ঞদের মতে, স্বাধীনতার পর এখন দুই দেশের সম্পর্ক সবচেয়ে তলানিতে। এমন অবস্থায় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হল ব্যাংককে। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, তিস্তার পানি ও সীমান্ত হত্যা বন্ধে জোর দেওয়া হয়েছে। ভারত বলছে, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্বর্তীমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন রয়েছে। Prime Minister reiterated India's support. প্রধানমন্ত্রী মোদি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। সম্পর্কের ক্ষেত্রে ভারত জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে। এছাড়া দীর্ঘ সময় ধরে দুদেশের মধ্যে সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি, যা উভয় দেশের জনগণের জন্য কল্যাণকর। ভারতে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর আইন প্রয়োগেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বৈঠক নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের সুসম্পর্ক বজায় রাখতে বাংলাদেশের দাবিগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে ভারতকে। বাংলাদেশের দিক থেকে কিন্তু যতটুকু যা বলার ভারতকে সেগুলো বলে দেওয়া হয়েছে, মেসেজগুলো দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক মেনটেন করতে চাই, আমরা একটা চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক মেনটেন করতে চাই, কিন্তু এগুলো মেনটেন করার পথে যে অন্তরায়গুলো আছে সেগুলো সমাধান করার দায়িত্ব ভারতের। আমার মনে হয় যেটি হলো যে এই সম্পর্কের যে বরফ গলা যে বিষয়টি আপনি বলছিলেন, সেটি আমার মনে হয় যে এত দ্রুত আমরা বলতে পারবো না, তবে এটি গুড স্টার্ট বলা যেতে পারে, বিশেষ করে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে। এই বৈঠকের ফলে দুই দেশের সম্পর্কে কিছুটা উন্নতির সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অধ্যাপক ইউনূস নরেন্দ্র মোদির বহু প্রতীক্ষিত বৈঠক হল বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে। সেখানে শেখ হাসিনাকে দেশে ফেরানো, পানি বন্টন চুক্তি আর সীমান্ত হত্যার প্রসঙ্গ তোলেন প্রধান উপদেষ্টা। আর বাংলাদেশে একক কোনো দলকে ভারত সমর্থন করে না বলে জানান নরেন্দ্র মোদি। বৈঠক শেষে এসব কথা গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। থাইল্যান্ডের ব্যাংককে বহু প্রতীক্ষিত ইউনূস মোদি শীর্ষ বৈঠক। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আলোচনায় বসেন দুই সরকার প্রধান। এতে উঠে আসে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা প্রসঙ্গ। ভারতের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, জুলাই গণহত্যায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে জাতিসংঘ। বৈঠক শেষে এ নিয়ে গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ সময় তিনি বলেন, দুই নেতার মধ্যে কথা হয়েছে শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে। স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। আলোচনা হয়েছে সংখ্যালঘু নির্যাতন ইস্যুতেও। এই সময় ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে সংখ্যালঘু নির্যাতন হয়েছে কিনা তা খোঁজ নেওয়ার প্রস্তাব দেন অধ্যাপক ইউনূস। এর বাইরেও বিশেষ গুরুত্ব পেয়েছে গঙ্গা চুক্তির নবায়ন, তিস্তা ইস্যু ও সীমান্ত হত্যা বন্ধের প্রসঙ্গ। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে।
ভারত কোনো একক দলকে সমর্থন করে না বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন নরেন্দ্র মোদী। দুই সরকার প্রধানের এই বৈঠক ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে বলেও সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের সাথে গঠনমূলক ও জনগণ কেন্দ্রিক সম্পর্ক বজায় রাখতে ভারতের অঙ্গীকারের কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যাংককে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর এক্স বার্তায় একথা বলেন তিনি। বৈঠকের একটি ছবি যুক্ত করে মোদী বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে দুদেশের মধ্যে গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন থাকবে জানিয়ে মোদী আরও বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধের উপায় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। অন্তর্বর্তী সরকারের প্রধান এজেন্ডায় জাতীয় নির্বাচন। শুক্রবার সকালে বিমস্টেক সম্মেলনে দেয়া ভাষণে একথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। এ সময় রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, এই সমস্যার স্থায়ী মীমাংসা না হলে পুরো অঞ্চলেই দেখা দিতে পারে অস্থিতিশীলতা। এরপর নেন পরবর্তী 2 বছরের জন্য বিমস্টেক চেয়ারম্যানের দায়িত্ব। বিমস্টেক সম্মেলনে নিজ ভাষণের শুরুতেই সাম্প্রতিক ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডের হতাহতদের স্মরণ করেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইউনূস, জানান সমবেদনাও। পরে শেখ হাসিনার সরকার পতনের পর প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপট তুলে ধরে নির্বাচন প্রশ্নে তুলে ধরেন তার সরকারের অবস্থান। বলেন, যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন সরকারের এজেন্ডার শীর্ষে রয়েছে। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে ম্যান্ডেট পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করা হবে। এ সময় রোহিঙ্গা প্রসঙ্গ সামনে এনে তুলে ধরেন তাদের প্রত্যাবাসনের গুরুত্ব। বলেন, রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী মীমাংসা না হলে পুরো অঞ্চলেই অস্থিতিশীলতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে বিমস্টেক অভ্যন্তরীণ এই দ্বন্দ্ব সমাধানে সংলাপ করতে পারে, বিশেষ করে রাখাইনের বিরোধপূর্ণ পক্ষগুলোর মধ্যে। রোহিঙ্গাদের ফেরার উপযুক্ত পরিবেশ তৈরিতে রাখাইনে একটি মানবিক চ্যানেল তৈরি করা যেতে পারে বলেও মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। বিমস্টেক অঞ্চলে টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য জ্বালানি নিরাপত্তায় জোর দেন অধ্যাপক ইউনূস। সহযোগিতাপূর্ণ পরিবেশ গঠনে জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এ অঞ্চলের উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতায় জ্বালানি নিরাপত্তা খুবই জরুরি। এ লক্ষ্যে মতপার্থক্য এবং সব ভিন্নতার ঊর্ধ্বে উঠে পারস্পরিক আস্থা এবং একটি সত্যিকার অংশীদারিত্ব গড়ে তুলতে হবে। পরে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে পরবর্তী 2 বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব নেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা চূড়ান্তভাবে মিয়ানমারে ফিরে যাওয়ার যোগ্য। এছাড়া আরও 70,000-এর ছবি ও পরিচয় যাচাইয়ের কাজ চলছে। শুক্রবার ব্যাংককে প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধিকে কথা জানিয়েছেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী। এ বিষয়ে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে 1,80,000 জনকে প্রত্যাবাসনের জন্য যোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। 2018 থেকে 2020 সালের মধ্যে 6 দফায় এই প্রাথমিক তালিকা সরবরাহ করেছিল নেপিদো। এদের একটি অংশকে প্রত্যাবাসনের বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও বাস্তবায়ন করেনি মিয়ানমার। এদিকে আরও 70,000 রোহিঙ্গার তথ্য যাচাই বাছাই চলছে বলেও জানিয়েছে নেপিদো। এরপরেই তাদের চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এছাড়া মূল তালিকার বাকি 5.5 লাখ রোহিঙ্গার যাচাই বাছাইও দ্রুত শুরুর আশ্বাস দিয়েছে দেশটি। থাইল্যান্ডে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকে আশার আলো সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। ভারত বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশা তার। ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী আপনার মোদী সাহেবের বৈঠকটা, এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল, এটা আপনার যেন কমে আসে, সেখানকার কিছু নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এবং আমি যতদূর দেখেছি তাতে করে আমার মনে হয়েছে যে এ ব্যাপারে দুজনেই যথেষ্ট আন্তরিক এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষকে এবং ভারতের মানুষকে, দুই দেশের মানুষকেই এটা উপকার করবে। রাজধানী কালশি ফ্লাইওভারে প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে 2 যুবকের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে একজন ফ্লাইওভারের উপরে এবং অপরজন নিচে ছিটকে পড়ে মারা যায়। শুক্রবার রাত 9:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে মোটরসাইকেলটি মিরপুর ডিওএইচএস থেকে এবং প্রাইভেট কারটি কালশী মোড় থেকে যাচ্ছিল। এ সময় তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত প্রাইভেট কারের এক যাত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেট কারের সাথে সংঘর্ষের পর মোটরসাইকেলের পেছনে বসা যুবক অন্তত 25 ফুট নিচে পড়ে যান, আর মোটরসাইকেল চালক ফ্লাইওভারের রাস্তায় পড়েছিলেন। আশেপাশের মানুষ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রাইভেট কারটা হচ্ছে আপনার কালশী মোড় থেকে ডিওএইচএস যাচ্ছিল, আর মোটরসাইকেলটা ডিওএইচএস থেকে এই কালশী মোড়ের দিকে যাচ্ছিল। তো এইখানে হঠাৎ করে এই মুখোমুখি সংঘর্ষটা হয়। আর মোটরসাইকেলে দুজন ছিল, ড্রাইভার সহ আরেকজন ছিল। একজন নিচে ছিটকে পড়ে যায় আর একজন উপরেই ছিল। পরে এখানে যে উপস্থিত যে জনতা ছিল ওনারা তাৎক্ষণিক ওনাদেরকে হাসপাতালে নিয়েছে। রাজশাহীর বাগমারায় এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রানশিবাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মাছ ব্যবসায়ীর নাম আব্দুর রাজ্জাক এবং সন্দেহভাজন যুবকের নাম আমিনুল ইসলাম। তারা দুজনেই নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, রাজ্জাকের কাছ থেকে মাছ বিক্রির টাকা ছিনিয়ে নিতে ছুরিকাঘাত করে আমিনুল। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় বাজারে উপস্থিত মানুষ আমিনুলকে ধাওয়া করে মারধর করে। পুলিশের বাধা উপেক্ষা করেই ওই তরুণকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ স্থানীয়রা। এ সময় উত্তেজিত জনতার হামলায় 5 পুলিশ সদস্য আহত হন। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ। ঢাকায় ফেরা নিয়ে আরও জানাতে সদরঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন সদরঘাটে? কোনো অভিযোগ কি রয়েছে তাদের? দেখেন, এবারের ঈদের যে লম্বা ছুটি, সেই লম্বা ছুটি শেষে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। তারই অংশ হিসেবে সদরঘাটে দেখা যাচ্ছে যে লঞ্চে করে বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষ তারা ফিরছে। যদিও আপনি নিশ্চয়ই জানেন যে পদ্মা সেতু হওয়ার পর এই লঞ্চে যাওয়া আসার যে রেশিও সেটি কমে এসেছে। তারপর কিন্তু ঈদের সময় কিন্তু লঞ্চে অনেক চাপ থাকে। এখানে সদরঘাটে আসার পর কয়েকটি লঞ্চে দেখেছি বেশ চাপ ছিল এবং যাত্রীদের উপচে পড়া চাপ ছিল বলা যেতে পারে। এবং বেশ কয়েকজন যাত্রী যখন আমাদের সঙ্গে কথা বলে তারাও বলছিল যে অতিরিক্ত যাত্রী নিয়েছে, এমন অভিযোগও তারা করছিলেন। অন্যদিকে যে আগামীকাল সব ধরনের বলা যেতে পারে যে অফিস খুলবে, অর্থাৎ রবিবার থেকেই বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানগুলো খুলে যাবে, যে কারণে দেখা যাচ্ছে যে আজকেই অনেকে চলে এসেছেন, অর্থাৎ একদিন আগে চলে এসেছেন এবং সারাদিনই দেখা যায় রাজধানীতে বাস, লঞ্চ কিংবা ট্রেন আজকের চাপ বেশি থাকবে। ঢাকায় ফেরা মানুষ, বিশেষ করে যারা কর্মজীবী আছেন, তারা আজকেই বিপুল সংখ্যক মানুষ আসলে আজকে রাজধানীতে প্রবেশ করবে। এবং একই সঙ্গে লঞ্চের যারা যাত্রী যারা এসেছেন ঢাকায়, যারা ফিরে এসেছেন অর্থাৎ ঈদ শেষে, তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটা বলছেন যে এবারে ঈদ তাদের বেশ ভালো ছিল, যাওয়ার সময় কোনো ধকল ছিল না, আসার সময় ধকল ছিল না। তবে কয়েকটি লঞ্চে কয়েকজন যাত্রী অভিযোগ করছিলেন যে যাত্রীর যে চাপ ছিল, যে চাপের কারণে লঞ্চগুলো দেরিতে ছেড়েছে, এমন অভিযোগ করেছেন। আর বরাবরের মতোই যে অভিযোগ থাকে যে বাড়তি ভাড়া, যে সেই অভিযোগটি যাত্রীরা করছেন। তবে লঞ্চ যারা পরিচালনা করছেন, লঞ্চ মালিক, তারা বলছেন যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। সার্বিকভাবে যদি বলতে চাই তাহলে লঞ্চে ফেরা যারা মানুষ, যারা ঈদ শেষে বাড়িতে ঢাকায় ফিরছে, তারা তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে। মানে তারা বাড়ি অর্থাৎ ঈদ করতেও গিয়েছিলেন তারা সন্তুষ্টি প্রকাশ নিয়ে, কোনো ধরনের দুর্ভোগ ছাড়াই, এবং একই সঙ্গে ঢাকায় যখন ফিরছেন কোনো ধরনের দুর্ভোগ ছাড়াই কিন্তু ফিরছেন। যেহেতু এখন প্রায় 7:15 বাজে, দক্ষিণবঙ্গের প্রায় সব লঞ্চ এই সদরঘাট এসে পৌঁছেছে। বিশেষ করে বরিশালগামী যে লঞ্চগুলো, যেগুলো অলমোস্ট সবগুলোই লঞ্চ চলে এসেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে কীর্তনখোলা 10 যে লঞ্চ, সেই লঞ্চ থেকে যাত্রীরা নামছেন এবং এইটি অনেকক্ষণ ধরেই যাত্রীরা নামছেন। অর্থাৎ এই পুরো লঞ্চে ভর্তি মানুষ ছিল, ঢাকায় ফেরা মানুষ। এবং এই বিশেষ করে এই লঞ্চের যাত্রীরা অভিযোগ করছিলেন যে এই লঞ্চের দেরিতে ছেড়েছে এবং একই সঙ্গে
চাপ ছিল বেশি, অতিরিক্ত যাত্রী নিয়েছে এমন অভিযোগ করছিলেন। সব মিলে যদি বলতে চাই যে যেহেতু আগামীকাল থেকেই অফিসগুলো খুলবে এবং যারা বিশেষ করে যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু আজকে ফিরছে এবং তারা অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করে কিন্তু ঢাকায় ফিরছে ঈদ শেষে। সদরঘাট থেকে জানাচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। এ বিষয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, রাস্তায় কেমন ভিড় দেখতে পাচ্ছেন, আর কোনো আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। সিরাজগঞ্জের সৈয়দাবাদ এলাকা থেকে আসলে কিন্তু সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী যে পরিবহনগুলো যায় সেই পরিবহনগুলো যাচ্ছে এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে পরিবহন সেই পরিবহনগুলো যাচ্ছে। তবে আমরা সকাল থেকে সিরাজগঞ্জের এই সৈয়দাবাদ যে বিষয়টি লক্ষ্য করেছি যে পরিমাণে কিন্তু যাত্রীর চাপ রয়েছে এবং যাত্রীরা কিন্তু আসলে এখানে দাঁড়িয়ে আছে বাসের জন্য। এখানে আমরা দেখেছি যে অনেক যাত্রী যারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, আসলে বাসে সিট পাওয়া যাচ্ছে না এবং সিট পেলেও কিন্তু আসলে ভাড়া বেশি নেওয়া হচ্ছে এবং পাশাপাশি কিন্তু আসলে এখানকার সিরাজগঞ্জ থেকে অধিকাংশ যাত্রীরা যাচ্ছে ঢাকার গাজীপুর এবং কোনাবাড়ি সহ বিভিন্ন গার্মেন্টস, যে কারণে আসলে এখান থেকে যে বাসগুলো সরাসরি ঢাকা যাচ্ছে সেই বাসগুলোতে কিন্তু আসলে এই যে যারা যাত্রী তারা কিন্তু আসলে যেতে পারছে না। এখান থেকে বাস মালিক সমিতির পক্ষ থেকে কোনাবাড়ি এবং গাজীপুরের জন্য বিশেষ কয়েকটি বাস এখানে এই ঈদ উপলক্ষে যাত্রীদের জন্য দেওয়া হয়েছে। সেই বাসগুলোতে কিন্তু আসলে যাত্রী যাচ্ছে। তবে আমরা দেখেছি যে বাসের তুলনায় কিন্তু যাত্রীর সংখ্যা বেশি এবং পরিবহন তারা জানাচ্ছে যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আজকে আরো যাত্রীর চাপ বাড়বে এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে বাসগুলো কিন্তু অধিকাংশ বাসে আমরা দেখছি যে এখানে যে ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছে। তবে আমরা কিন্তু আসলে সড়কে গতকালকে আজকে আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্য কিন্তু আমাদের চোখে পড়েনি। এখানে আমরা দেখি যারা পরিবহন সংস্থা তারাই কিন্তু আসলে এই যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণটি করছে, কিন্তু পুলিশ বা অন্যান্য যারা আছে যে বাহিনী তারা কিন্তু আসলে এই পরিবহনে যে যাচ্ছে ঢাকা যে ঈদ পরবর্তী যে যাত্রা সেই যাত্রার যে বিশেষ ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা চোখে পড়েনি। সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। মানিকগঞ্জ সদরে কার্টুনের ভেতর মিলল এক নারীর মরদেহ। অন্যদিকে মুন্সিগঞ্জে মহাসড়কের পাশে পাওয়া গেছে মানবদেহের খণ্ডিত অংশ। শুক্রবার সকালে মানিকগঞ্জ সদরের মিত্রা বরুন্ডি আঞ্চলিক সড়কের পাশে একটি কার্টুন থেকে রক্ত বের হতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে সেখান থেকে নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। মরদেহের পরিচয় নিশ্চিতে কাজ চলছে। এদিকে মুন্সিগঞ্জের লৌহজংয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় মানবদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। সিআইডি ও পিবিআই সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। দেশে বিনোদন কেন্দ্রের নামে মিনি চিড়িয়াখানায় বন্যপ্রাণী প্রদর্শন নিষিদ্ধ। সারা দেশে নামে বেনামে চলা বিনোদন কেন্দ্রে ভালুক, মায়াহরিণ, রাজধনেশ সহ বিলুপ্তপ্রায় প্রাণী উদ্ধারে অভিযান চলছে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বলছে বিভিন্ন জেলার মিনি চিড়িয়াখানার অনেকেই প্রাণী পাচার ও বেচাকেনায় জড়িত। 11 ফেব্রুয়ারি দিনাজপুরের স্বপ্নপুরী পার্কে অবৈধ চিড়িয়াখানা থেকে উদ্ধার হয় ভাল্লুক, উল্লুক, সাম্বার হরিণ, রাজধনেশ সহ 78টি বন্যপ্রাণী। এর পরের দিনই বগুড়ার রাবেয়া পার্ক অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট থেকে উদ্ধার হয় হনুমান, ভুবনচিল, বানর, টিয়া সহ 38টি প্রাণী। শরীয়তপুরে মিনি চিড়িয়াখানা থেকেও উদ্ধার হয় 10 প্রজাতির 31টি বন্যপ্রাণী। বান্দরবান জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে থাকা মেঘলা পর্যটন কেন্দ্রের চিড়িয়াখানায় এখনও আটকে 3টি ভাল্লুক, 16টি মায়াহরিণ, বনবিড়াল সহ 26টি প্রাণী। এসব উদ্ধারে বন বিভাগ চিঠি দিলেও স্পষ্ট উত্তর দেয়নি জেলা প্রশাসক। আইনের আওতায় এনে যদি সংরক্ষণের সুন্দর ব্যবস্থাপনায় আনতে পারি তাহলে যেহেতু বান্দরবানবাসী এবং আশেপাশের অন্যান্য যারা দর্শনার্থী আসেন তাদের চাহিদা রয়েছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় আমরা এটা সংরক্ষণ করতে পারবো। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বলছে মৌলভীবাজারে বন্যপ্রাণী সেবাশ্রম নামে থাকা চিড়িয়াখানা থেকেও প্রাণী উদ্ধার হবে। যে কোনো স্থানেই বন্যপ্রাণী অবৈধভাবে যে রাখবে সেটাকে অবশ্যই জব্দ করতে হবে, সিজ করতে হবে
বন বিভাগের এই কার্যক্রম চলমান আছে। মৌলভীবাজারের যে শীতের কাছে যে সকল বন্যপ্রাণী আছে এর মধ্যে অবৈধ যদি কোনোগুলো থাকে সেগুলো অবশ্যই জব্দ করা হবে। আমাদের দেশে তো অ্যাকচুয়ালি বন্যপ্রাণীর প্রতি সেরকম সচেতনতা গড়ে ওঠেনি। অনেক সময় আমরা দেখি যে বন্যপ্রাণীকে আঘাত করে তারা মজা পায়। তো এইটা হলো যে এই বন্যপ্রাণীগুলিকে প্রদর্শন করে তারা একটা ব্যবসা বা অর্থ উপার্জনের একটা উপায় হিসাবে এই বন্যপ্রাণীগুলোকে রাখছে। বন্যপ্রাণী রক্ষায় আর যেন মিনি চিড়িয়াখানা গড়ে না ওঠে তা নিশ্চিত করার তাগিদ গবেষকদের। ভবিষ্যতে যেন এরকম চিড়িয়াখানাগুলো যেন না গড়ে ওঠে, বিশেষ করে রাজনৈতিক ছত্রছায়ায় এবং মানুষকেও সচেতন করতে হবে বন্যপ্রাণীকে যেন আমরা যেন আমাদের দেশি বন্যপ্রাণীকে চিড়িয়াখানায় যেন না দেখি। বন বিভাগের হিসাবে মিনি চিড়িয়াখানায় গেল কয় মাসে 10 অভিযানে এ পর্যন্ত 3 শতাধিক বন্যপ্রাণী উদ্ধার হয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝিনাইদহের শৈলকুপায় গড়ে উঠেছে মানুষ ও পাখির মিতালি। ভোরে আলো ফোটার সাথে সাথে কয়েকশো পাখি ভিড় করে গাছে। তাদেরকে খাবার দেয় স্থানীয় বাসিন্দারা। গত 22 বছর ধরে এভাবেই পাখি ও মানুষের মধ্যে গড়ে উঠেছে ভালোবাসার সম্পর্ক। ভোরে আলো ফোটার সাথে সাথে ঝাঁক বেঁধে আসতে শুরু করে পাখি। আশেপাশের গাছে ও বৈদ্যুতিক তারে বসে অপেক্ষা করে থাকে খাবারের জন্য। তাদের কিচিরমিচির শব্দে তৈরি হয় এক ভিন্ন পরিবেশ। গত 20 থেকে 22 বছর আগের কথা। হোটেলের এক মালিক অবিকৃত পরোটা সিঙ্গারা পাখির খাবার হিসেবে ছিটিয়ে দিতেন। সেই থেকে ঝিনাইদহের শৈলকুপার গাড়াগঞ্জ বাস স্ট্যান্ডে খাবারের জন্য ওই এলাকায় আসতে শুরু করে পাখির দল। এভাবে দিন দিন বাড়তে থাকে পাখির সংখ্যা। পাখি এই খাবার খেয়ে আনন্দের সাথে উড়ে বেড়ায়, কিচিরমিচির শব্দ করে। পাখি খাবার খেয়ে আবার উড়ে চলে যায় এবং প্রতিনিয়ত এরকম এই পাখি আসতে থাকে। এই পাখিকে আমরা সবাই ভালোবাসি এবং তারে থাকলে পারে আমরা খাবার নিয়ে আসলে পারে সেই খাবারগুলো খাওয়ার জন্য তারা আমাদের কাছে আসে। এছাড়া বাস স্ট্যান্ড এলাকা ছাড়াও কবিরপুর 3 রাস্তা মোড়, থানা মোড়, কদমতলা সহ বিভিন্ন স্থানে পাখিদের খাবার দেন ব্যবসায়ীরা। প্রচুর পরিমাণ দেশীয় পাখি আছে যেগুলো বিলুপ্তির পথে। তো এটা আমরা খাবার দিই, আমি নিজেই দিই, সকাল বিকাল 2 বেলা খাবার দিই। অনেক প্রজাতির পাখি আসে, দোকানদাররা খাবার দেয়, পাখিগুলো আমাদের মাঝে এসে দাঁড়িয়ে থাকে, আমরা খেদাইলেও যাই না, তারা আমাদের কোলে ভিতরে চলে আসে। পাখিদের সাথে মানুষের এই সম্পর্ক পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে বলছেন জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের ক্ষেতে যে পোকা হয়, এই পোকাগুলো মারার জন্য কিন্তু আমাদের পাখি দরকার। সুতরাং এই পাখি যত উৎপাদন বাড়বে, পাখির সংখ্যা বাড়বে, আমাদের পরিবেশও তেমন ভারসাম্য সৃষ্টি সংরক্ষণ হবে। এবং সাথে সাথে এই এলাকাতে প্রায় আমার জানা মতে প্রায় 20 বছর ধরে তারা এভাবে পাখিকে খাবার দিয়ে আসছে। আশেপাশের বিভিন্ন জেলা থেকে কয়েকশো শালিক ও ঘুঘু পাখি আসে বলে জানান স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় ত্রাণ সরবরাহ সীমিত করার অভিযোগ তুলেছে জাতিসংঘ ও ত্রাণ সরবরাহকারীরা। সহায়তা পৌঁছাতে দেরির কারণে এইসব এলাকায় প্রাণহানি বেড়েছে। ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত মৃত বেড়ে দাঁড়িয়েছে 3145 জনে, আহত 4500-এর বেশি। এখনও নিখোঁজ 2 শতাধিক মানুষ। শক্তিশালী ভূমিকম্পের 1 সপ্তাহ পরও মিয়ানমারের বিধ্বস্ত এলাকায় চলছে উদ্ধার কাজ। মান্দালয় ও সাগাইংয়ের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান আরও জোরদার করেছে চীনের উদ্ধারকারী দল। দুর্যোগ পরিস্থিতির মধ্যেও বিদ্রোহীদের বিরুদ্ধে অবস্থান শক্তিশালী করতে মরিয়া জান্তা বাহিনী। তাদের বিরুদ্ধে ভূমিকম্পে বিধ্বস্ত বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় হামলার পাশাপাশি ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ করেছে জাতিসংঘ। উদ্ধার কাজে অংশ নেয়া সুস্থ তরুণদের জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগ অব্যাহত রয়েছে বলেও জানান তারা। ভূমিকম্পে বিধ্বস্ত বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে খাবার, পানি, ওষুধের মতো ত্রাণ না পৌঁছানোয় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ওইসব এলাকায় টেলিযোগাযোগ ও ইন্টারনেট বন্ধ থাকায় সময়মতো সহায়তা পৌঁছাতে পারছি না আমরা, ফলে ক্ষয়ক্ষতির মাত্রা আরও বেড়েছে। পর্যাপ্ত সহায়তার অভাবে নানা বাধার মুখে পড়েছেন ত্রাণ সরবরাহে নিযুক্ত স্বেচ্ছাসেবীরা। ধ্বংসস্তূপের পাশে বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নেয় কলেরার মতো রোগ ছড়িয়ে পড়ারও শঙ্কা তাদের। জান্তা কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে সময়মতো সহায়তা পেলে আমরা জীবিতদের উদ্ধার করতে পারতাম। সহায়তায় দেরি হয়, অনেকেরই মৃত্যু হয়েছে।
ভয়াবহ ভূমিকম্পে অন্তত 50 লাখ মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অনেকেই প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা বলে জানিয়েছে ইউএনডিপি। প্রত্যন্ত অঞ্চলে জরুরি ত্রাণ সরবরাহ ও দীর্ঘমেয়াদে পুনরুদ্ধার প্রচেষ্টা চালানোর উপর জোর দিয়েছে সংস্থাটি। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে মনসাতলী গ্রামের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। তিনি আত্মগোপনে ছিলেন। পুলিশ আরও জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে বরগুনা থানা পুলিশ। অভিযান চলাকালে মনসাতলী গ্রামের কয়েকটি বাসায় তল্লাশি করা হয়। পরে সেখানে একটি বাসা থেকে মনিরুল ইসলাম মনিরকে গ্রেপ্তার করা হয়। বছরেও জরুরি ওষুধের তালিকা পরিবর্তন করেনি সরকার। এই তালিকার 117টি ওষুধের দাম নিয়ন্ত্রণ করে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এ সময়ে আরও অনেক ওষুধ তালিকায় সংযোজন করা প্রয়োজন ছিল। অভিযোগ আছে, ওষুধ কোম্পানিগুলোর চাপে সেটা সম্ভব হয়নি। ফলে কম টাকায় অনেক জরুরি ওষুধ পাচ্ছে না জনগণ। দেশে 200-র বেশি কোম্পানি ওষুধ উৎপাদন করে 35,000-এর মতো। এর মধ্যে 117টি আছে প্রাইমারি হেলথ কেয়ার মেডিসিনের তালিকায়। এগুলোর মূল্য নির্ধারণ করে সরকার, বাকিগুলো করে কোম্পানি। 117টি জরুরি ওষুধের তালিকা হয়েছে 1994 সালে। দরকারি ও বেশি ব্যবহৃত এসব ওষুধ কম টাকায় কিনতে পারে মানুষ, কিন্তু মুনাফা কম হওয়ায় অর্ধেক ওষুধ উৎপাদনই হয় না। অনেক ওষুধের ব্যবহারও নেই। ওখান থেকে অনেক ওষুধ বাদ পড়ছে এবং যেটা অপ্রয়োজনীয় ওষুধগুলো এখানে ঢুকছে। ফ্যামিলি প্ল্যানিংও এখানে সামগ্রী এখানে ঢুকছে। তার মানে এইটা পর্যায়ক্রমে যখন রিভাইজ হয়েছে তখন ওষুধ কোম্পানি যোগসাজশে যেটা হয়েছে, গুরুত্বপূর্ণ ওষুধগুলো লিস্টের বাইরে নিয়ে আসা হয়েছে এবং কম গুরুত্বপূর্ণগুলো ওখানে স্থান পেয়েছে। টাইম টু টাইম এটা রিভাইজ হয়ে যে আমরা যেন ওষুধ কোম্পানি ক্ষতির সম্মুখীন না হয় সেই জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে। সাথে সাথে জনগণও যেন নিয়ন্ত্রিত প্রাইস ফেস করে সেটা খেয়াল রাখতে হবে। অনেক দেশেই অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা রয়েছে। দেশেও 285টি জরুরি ওষুধের তালিকা থাকলেও তা কার্যকর নয়। আর 31 বছরে প্রাইমারি হেলথ কেয়ার মেডিসিনের তালিকায় কেন সংযোজন বিয়োজন হয়নি তার উত্তর নেই অধিদপ্তরের কাছে। আগে কি হয়েছে না হয়েছে সেটা আলাদা ইস্যু, দীর্ঘদিন করা যায়নি, বিভিন্ন বাস্তবতা বিভিন্ন প্রেক্ষাপটে সেটা হতে পারে। বাট এখন একটা কার্যকরী পদক্ষেপ মন্ত্রণালয় নিতে যাচ্ছে। WHO-র যে লিস্ট সেটার সাথে সমন্বয় রেখে এটা আপডেট করা হচ্ছে। আপডেটেড লিস্ট পেলে সেটাকে যে আকারে পাবলিশ করে সেইগুলো যাতে মানুষ খুব সহজ মূল্যে পেতে পারে, এটা কার্যকর পদক্ষেপ নেওয়ার পথে। জাতীয় ওষুধ নীতি অনুযায়ী অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা 2 বছর পর পর হালনাগাদ করার কথা থাকলেও তা হয়নি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌলভীবাজারে গত মৌসুমে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। প্রতিকূল আবহাওয়া সহ নানা সংকটকে দায়ী করছেন বাগান মালিকরা। তবে চা উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও উন্নয়নের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। মৌলভীবাজারে ছোট বড় 120টি চা বাগান আছে। এসব বাগান থেকেই চাহিদার 55% পূরণ হয়, কিন্তু নানা কারণে গত মৌসুমে কমেছে চায়ের উৎপাদন। বাগান মালিকদের দাবি, মৌসুমের শুরুতে খরা এবং পরে অতিবৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয় চা বাগানে। এছাড়া 2.5 মাস ধরে চলা শ্রমিক ধর্মঘটের প্রভাব পড়েছে উৎপাদনে। ওয়েদারটা খুব আনফেভারেবল ছিল। বর্ষার প্রথম দিকে ড্রাউট ছিল, তারপর এক্সেস রেইন এবং এক্সেস টেম্পারেচার সবকিছু মিলে চা উৎপাদনের জন্য চা উপযোগী সেটা ছিল না। উৎপাদন কমের পাশাপাশি নিলামে চায়ের ন্যায্য দাম না পাওয়াকেও দায়ী করছেন অনেকে। কেমিক্যালস এন্ড গ্যাস, ইলেকট্রিসিটি, ফুয়েল এভরিথিং এর দাম গ্র্যাজুয়ালি বাড়তেছে, ফলে উৎপাদন কস্ট বেড়ে যাচ্ছে, যার কারণে আমাদের সেল প্রাইসেসে উৎপাদনের একটা ফারাক থেকে যাচ্ছে। চা উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সরকারি নীতিমালা জরুরি বলছেন মালিকরা। অতিবৃষ্টি অনাবৃষ্টি দুটোই চায়ের জন্য খারাপ। এর জন্য চার প্রায় 10 থেকে 12% চা বিহাইন্ড এর আগের বছর তুলনা। 2024 সালে জেলায় চায়ের উৎপাদন লক্ষ্য ছিল 10 কোটি 80 লাখ কেজি। উৎপাদন হয় 9 কোটি 30 লাখ কেজি।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্ষতিকর রাসায়নিক দিয়ে ভেজাল আখের গুড় তৈরি হচ্ছে কুষ্টিয়ার অন্তত 4টি কারখানায়। আখের রসের বদলে দেওয়া হচ্ছে চিটাগুড়, মেশানো হচ্ছে হাইড্রোস আর ফিটকিরি। স্থানীয় বাজার তো বটেই, বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়া হচ্ছে এই গুড়। এতে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। টিনের কৌটো কেটে বের করা হচ্ছে নষ্ট পচা চিটাগুড় ও মিশ্রি, পরে পা দিয়ে মারিয়ে মেশানো হচ্ছে হাইড্রোস ফিটকিরির মতো রাসায়নিক। এই মিশ্রণ চুলায় জাল দিয়ে তৈরি করা হচ্ছে গুড়। কুষ্টিয়ার খোকসা উপজেলার দিলীপ গুড় কারখানা সহ বিভিন্ন ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে এই ভেজাল গুড়। এতে আখের রসের ছিটে ফোঁটাও থাকছে না। শক্ত রসে কাটিয়ে আর দুটি মিক্সার করে বানিয়ে জ্বালায়া আমরা আবার পুনরায় লোকজনের খাওয়াচ্ছি। এইগুলো আমরাও সবসময় খাচ্ছি। 30 থেকে 35 মিনিট জাল হয়। জাল হওয়ার পরে ঢেলে দেওয়া হয়, তারপরে হচ্ছে এই জায়গায় লাড়িয়ে ভালো করে দানা ধরায় নিয়ে তারপরে হচ্ছে টিনে ঢালা। এসব রাসায়নিকের ক্ষতিকর দিকের কথা মানতে নারাজ কারখানার মালিকরা। তবে নিরাপদ খাদ্য কর্মকর্তারা বলছেন, ভেজাল গুড়ে হতে পারে ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ। হাতে মোজা আছে, হাত পাও একদম আপনার পাওটা ধুয়ে নামে আবার উঠে পড়ে, এইটুকুই, তাছাড়া আর কোনো কিছু নাই এখানে। হাইড্রোস, ফিটকিরি এবং অ্যারারুট বালি দিয়ে তারা গুড় তৈরি করতেছে। দেখেন, যেহেতু আমাদের গুড়ের কোনো একটা উপাদানই এখানে মানসম্মত না, এই ধরনের গুড় আমাদের মানুষের খুবই ক্ষতিকর। বিশেষ করে আমাদের যে পাকস্থলী যেটা, সেখানে কিন্তু তার ক্যান্সারের সম্ভাবনা থাকে এই হাইড্রোসগুলো খাওয়ার কারণে। খাদ্যে ভেজাল বিরোধী বিভিন্ন সময় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গুড়ের কারখানাও অভিযান চলবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। যে কোনো অস্বাস্থ্যকর অনিরাপদ পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ বা মজুত করার ক্ষেত্রেও আইনগত যেহেতু বাধা রয়েছে, আমরা অবশ্যই সেরকম কোনো ঘটনা আমাদের সামনে পরিলক্ষিত হলে আমাদের মনিটরিংয়ে অথবা কোনো লিখিত অভিযোগে বা আপনারা যদি কোনো তথ্য আমাদেরকে দেন, অবশ্যই তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কুষ্টিয়া সদর ও খোকসায় ভেজাল গুড়ের এমন 4টি কারখানা রয়েছে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এবার এ বিষয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন মনিরুজ্জামান বাবলু। বাবলু, ঢাকামুখী মানুষের চাপ কেমন দেখতে পাচ্ছেন? ভাড়া নিয়ে কোনো অভিযোগ কি রয়েছে তাদের? ঈদের আনন্দ শেষে পরিবার নিয়ে ঈদ করতে আসা যাত্রীরা ফিরছেন তাদের কর্মস্থলে। আজ শনিবার সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি প্রতিটি লঞ্চে তাদের ধারণ ক্ষমতার চেয়ে কিছুটা যাত্রী বেশি যাচ্ছে এবং যাত্রীদের চাপ রয়েছে। তবে এবার যাত্রীদের কোনো অভিযোগ নেই, ভাড়া বৃদ্ধি বা ভাড়া বেশি নিয়ে কোনো হয়রানির শিকার হচ্ছে না, কোনো যাত্রী তেমন অভিযোগ নেই। প্রশাসনের পক্ষ থেকে এখানে 4টি স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং লঞ্চ মালিক কর্তৃপক্ষ বলছেন যে বিগত বছরের তুলনায় এবার তাদের যে প্রত্যাশা ছিল যাত্রীর, তার বেশি তারা যাত্রী পেয়েছেন। এই গতকাল থেকেই ঈদের যে যাত্রীরা বাড়িতে এসেছেন তারা কর্মমুখী হয়ে ঢাকা ফিরতে শুরু করেছেন। চাঁদপুর লঞ্চঘাটে প্রতিদিনই আধা ঘন্টা এবং 40 মিনিট পর পর লঞ্চ আসছে। প্রতিদিন লঞ্চে যাত্রীর ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাচ্ছে এবং এই লঞ্চে সকাল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে প্রায় 4টি লঞ্চে ছেড়েছে এবং এই লঞ্চের যাত্রীরা তারা বলছেন যে এবারের আনন্দ তারা যে যাচ্ছেন তাতে কোনো হয়রানির শিকার হচ্ছেন না। এই চাঁদপুর লঞ্চঘাট দিয়ে কিন্তু নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লার অনেক যাত্রী কিন্তু এই পথ থেকে বেছে নেন। চাঁদপুর ছাড়াও বিভিন্ন অঞ্চলের মানুষ এই পথ দিয়ে যাতায়াত করছেন। এছাড়া লঞ্চের যে এখানকার বিআইডব্লিউটি এবং নৌ পরিবহন অধিদপ্তরের যারা রয়েছেন তারা বলছেন যে তারা এখানে ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা করেছেন। যদি কোনো হয়রানি বা কোনো দুষ্কৃতিকারী এখানে থেকে থাকে তাদেরকে এনে তাৎক্ষণিক সাজা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে পুলিশ সহ জেলা প্রশাসন, নৌ পুলিশের ক্যাম্পিং করা হয়েছে। কোন যাত্রীদের কোনো অভিযোগ শুনে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন। চাঁদপুরে কিন্তু ঈদের কর্মমুখী ফেরার যে যাত্রীদের চাপ সেটি কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে এবং আজ সকাল থেকেই সেটি দিন যত করে যাবে তত যাত্রীর চাপ বাড়বে বলে জানাচ্ছেন এখানকার লঞ্চ কর্তৃপক্ষ। চাঁদপুরে লঞ্চ ঘাটে বিগত যে সিজন রয়েছে সিজনের বাইরে কিন্তু এই দুইটি ঈদ আসলেই লঞ্চ মালিকদের মুখে হাসি ফুটে, আর সেটি কিন্তু এবার দেখছেন মালিকরা এবং লঞ্চের যে শ্রমিকরা রয়েছেন। চাঁদপুরের লঞ্চ ঘাটে বিভিন্ন যে যাত্রীরা, বিভিন্ন শ্রেণীর যাত্রীরা যাচ্ছেন। এখানে কেবিন রয়েছে, কেবিনের কিন্তু আগে থেকে বুকিং করা হচ্ছে, বিশেষ করে রাতে পরিবার নিয়ে যাওয়া এবং কেবিনে যাওয়ার জন্য যাত্রীরা স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং সেভাবে যাচ্ছেন। চাঁদপুর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। চাঁদপুর থেকে জানাচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।
পাহাড়ি নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে জমে উঠেছে রাঙামাটির বৈশুক সাংগ্রাই বিজু বিহু মেলা। মেলা ঘিরে প্রতিদিনই বেচা বিক্রি হচ্ছে অর্ধ কোটি টাকার। লাভের 2/3 পাচ্ছেন নারী উদ্যোক্তারা। শুধু উপার্জন নয়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতিকে সুন্দরভাবে তুলে ধরছেন নারীরা। বৃহস্পতিবার থেকে রাঙামাটিতে শুরু হয়েছে পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈশুক সাংগ্রাই বিজু মেলাকে রঙিন করে তুলেছেন আদিবাসী নারীরা। মেলায় 180টি স্টলের মধ্যে 1.5 শতাধিক স্টল পরিচালনা করছেন নারীরা। স্টলগুলোতে পাহাড়ের ঐতিহ্যবাহী খাবার, কাপড়, অলংকার, বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন পণ্য বিক্রি করছেন তারা। শুধু অর্থ উপার্জনই নয়, নারীরা তুলে ধরছেন নিজেদের ঐতিহ্য সংস্কৃতিকেও। আমাদের ট্রেডিশনাল খাবারের দোকান আর কি, মোটামুটি প্রথম দিন একটু ভালো সেল হয়েছে। আমাদের মেলার কালকে মোটামুটি সেল ভালো হয়েছে, আর আমাদের জুস আইটেম ছিল, আমাদের জুস আইটেম বেশি সেল হয়ে গেছে। সারা পাচ্ছি আর কি মানুষের কাছে, কারণ আমার জিনিসগুলো হচ্ছে যে সবগুলান ইউনিক আর কি। উৎসব ঘিরে রাঙামাটিতে প্রতিদিন আসছেন পর্যটকরা। আগামীতেও এই ধরনের আয়োজনের কথা বলছেন আয়োজকরা। বৃহত্তর জনগোষ্ঠীর যে মহিলারা আছে কিংবা অন্যান্য যারা পুরুষরা আছেন, তারা যেন আত্মকর্মসংস্থানের মাধ্যমে পার্বত্য এলাকার যে বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির উপাদান উপকরণগুলো আছে তার চর্চা এবং সংরক্ষণের মাধ্যমে, বিক্রয়ের মাধ্যমে যেন আত্মকর্মসংস্থান এটা বেগবান হয়। প্রথম পর্বের উৎসব শেষ হবে 9 এপ্রিল, দ্বিতীয় ও তৃতীয় পর্বের উৎসব শেষ হবে 16 এপ্রিল, আর 12 এপ্রিল পানিতে ফুল ভাসিয়ে বাংলার পুরাতন বছরকে বিদায় জানানো হবে। 13 এপ্রিল হবে মূল বিজু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।